মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকা ও ইসরায়েলের ভূমিকা সবসময় বিতর্কিত। তারা নিজেদের শান্তির দূত হিসেবে তুলে ধরতে চাইলেও বাস্তবতা হল আলোচনার টেবিলকে তারা প্রতিরোধ নেতাদের হত্যার ফাঁদে পরিণত করেছে। দোহায় হামাসের রাজনৈতিক ব্যুরোর বৈঠকে চালানো বিমান হামলা আবারও প্রমাণ করল আমেরিকা ও ইসরায়েলের কাছে আলোচনার মানে শান্তি নয়, বরং প্রতিরোধের নেতৃত্ব ধ্বংস করা। হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা নিশ্চিত করেছেন যে দোহায় যে বৈঠক লক্ষ্যবস্তু করা হয়েছিল সেটি আসলে ট্রাম্প প্রদত্ত যুদ্ধবিরতি প্রস্তাব পর্যালোচনা করছিল, অর্থাৎ শত্রুপক্ষ শান্তির প্রতিশ্রুতি দিয়ে সবাইকে একত্রিত করে পরে হত্যার সুযোগ নেয়। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, গত এক বছরে অন্তত 5 বার একই ধারা দেখা গিয়েছে। বৈরুতকে হামলা না করার অঙ্গীকারের পরেও শহীদ ফুয়াদ শুকুরকে হত্যা করা হয়। 21 দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়ার পরপরই হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। এক মার্কিন জিম্মি উদ্ধারের অভিযানের আড়ালে মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অনুমোদন ও আলোচনার তারিখ নির্ধারণের পর ইরানি ভূখণ্ডে হামলা চালানো হয়। আর সর্বশেষ দোহায় যুদ্ধবিরতির প্রস্তাব আলোচনার সময় হামাস নেতৃত্বের বৈঠককে লক্ষ্যবস্তু করা হয়। এই ঘটনাগুলো কোনো কাকতালীয় নয়, বরং সুসংগঠিত পরিকল্পনার অংশ। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলা নিয়ে যুক্তরাষ্ট্রের দাবিও বিতর্কের জন্ম দিয়েছে। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দূত স্টিভ উইটকফকে দোহায় আসন্ন হামলার ব্যাপারে কাতারের কর্মকর্তাদের অবহিত করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কাতার তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ফোন কল এসেছিল ঠিকই, তবে সেটা হামলার বিস্ফোরণের শব্দ শোনার পর, আগে নয়। তিনি একে ভিত্তিহীন দাবি আখ্যা দিয়েছেন। বাস্তবে হামলার সময় ইসরায়েলের 15টি যুদ্ধবিমান কয়েক সেকেন্ডের মধ্যে নির্ধারিত আবাসিক ভবনে 10টি মিসাইল নিক্ষেপ করে। এতে হামাসের 5 সদস্য এবং কাতারের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হন। ইসরায়েলি সূত্র জানায়, ওই টার্গেটের মধ্যে ছিলেন হামাসের প্রধান আলোচক ও গাজা থেকে নির্বাসিত নেতা খলিল আল হাইয়া এবং পশ্চিম তীর থেকে নির্বাসিত নেতা জাহের জাবারিন। এই ঘটনাটি শুধু হামলার নৃশংসতায় নয়, বরং যুক্তরাষ্ট্রের স্বচ্ছতার দাবিরও ভঙ্গুরতা প্রকাশ করেছে। কাতারের ভূমিকাও এখানে বড় প্রশ্নের জন্ম দিয়েছে। হামলার সময় তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই নিশ্চুপ ছিল, যদিও তা মূলত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন। কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হয়নি, কোনো প্রতিরোধ গড়ে তোলা হয়নি। এতে স্পষ্ট বোঝা যায় যে পেন্টাগন শুধু জানতই না, বরং হামলার কার্যকারিতায় সহায়তা করেছে। ফলে কাতারের সার্বভৌমত্ব ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বারবার দেখিয়েছেন যে তিনি আলোচনার ফলাফল চান না। আলোচনার টেবিল যখনই সংকটময় পর্যায়ে পৌঁছে যায়, তখনই তিনি নতুন কোনো উস্কানি সৃষ্টি করেন। এতে আলোচনা ভেঙে পড়ে এবং তিনি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপ থেকে মুক্ত হন। তার জন্য আলোচনা মানে হল সময় ক্ষেপণ এবং প্রতিপক্ষকে বিপাকে ফেলা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প একসময় ঘোষণা করেছিলেন যে এটি হবে আলোচনার শেষ সুযোগ। আজ পরিষ্কার হয়ে গেছে, তার মানে ছিল হামাস নেতাদের শেষবারের মতো স্বীকার করার সুযোগ। তিনি একদিকে শান্তির প্রস্তাব দিলেন, অন্যদিকে একই সময়ে হামলার অনুমোদন দিলেন। এটি দ্বিমুখী রাজনীতির নগ্ন উদাহরণ। আন্তর্জাতিক আইনের দৃষ্টিকোণ থেকেও এই হামলা সম্পূর্ণ অবৈধ। জাতিসংঘ সনদের 2-4 ধারা অনুযায়ী কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে বল প্রয়োগ করতে পারে না। কেবল আত্মরক্ষা বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন থাকলেই তা বৈধ হতে পারে। কিন্তু ইসরায়েলি হামলা কোনোভাবেই আত্মরক্ষার আওতায় পড়ে না। হামাস নেতৃত্বের বৈঠক বৈধ টার্গেট নয়। ফলে এগুলো সরাসরি আন্তর্জাতিক আইন লঙ্ঘন। জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞরা একে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছেন।
যা মানবাধিকার ও মানবিক আইন উভয়কেই লঙ্ঘন করে। এই হামলার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো একের পর এক প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ইরান, সিরিয়া ও লেবানন প্রকাশ্যে নিন্দা জানিয়েছে। তুরস্ক ও জর্ডান জাতিসংঘের জরুরি বৈঠকের দাবি তুলেছে। কাতার নিজেই মারাত্মক চাপে পড়েছে, কারণ হামলাটি ঘটেছে তাদের রাজধানীতেই, অথচ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্চুপ ছিল। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত একদিকে আমেরিকার মিত্র, কিন্তু জনগণের ক্ষোভ তাদের চাপে ফেলছে। মিশরও শঙ্কিত, কারণ গাজার যুদ্ধ ছড়িয়ে পড়লে সুয়েজ খাল ও সিনাই উপদ্বীপ সরাসরি ঝুঁকিতে পড়বে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে আরব দেশগুলোর দৃষ্টিভঙ্গিতে। আগে সৌদি আরব, কাতার, মিশরের মতো দেশগুলো ভাবত ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ তাদের সরাসরি প্রভাবিত করে না। তারা বিশ্বাস করত মিত্রতা বা মধ্যস্থতাকারী ভূমিকা তাদের নিরাপদ রাখবে। কিন্তু দোহায় হামলার পর প্রমাণিত হল আগ্রাসন থেকে কেউ নিরাপদ নয়। সিরিয়া বহুদিন ধরেই এর শিকার, এখন সেই তালিকায় কাতারও যুক্ত হল। আগামী দিনে সৌদি আরব ও মিশরও লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এই প্রেক্ষাপটে ভবিষ্যতের ভূ রাজনীতি নতুন দিকে মোড় নিতে পারে। ইরান ও সৌদি আরব, যারা আগে প্রতিদ্বন্দ্বী ছিল, এখন ইসরায়েলি আগ্রাসনের কারণে আরও ঘনিষ্ঠ হতে পারে। আরব লীগ হয়তো নতুন করে সক্রিয় হবে। জনগণের চাপ বৃদ্ধির কারণে আরব শাসক গোষ্ঠীগুলোকে কূটনৈতিক অবস্থান বদলাতে হতে পারে। পাশাপাশি ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে আন্তর্জাতিক আইনগত লড়াইও আরও জোরদার হতে পারে। কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি হামলা শুধু একটি সামরিক অভিযান নয়, বরং মধ্যপ্রাচ্যের জন্য এক গুরুত্বপূর্ণ মোড় ও সতর্ক বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে ইসরায়েলের এমন বর্বরোচিত পদক্ষেপ প্রমাণ করছে দেশটির কাছে কোনো রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা মেনে চলার কোনো বাধ্যবাধকতা আর নেই। ইসরায়েল নিজেকে এমন এক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে যে চাইলেই যে কোনো জায়গায় আঘাত হানতে পারে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। এক বিশ্লেষক বলেন, কেউ ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে পারছে না। যখন মার্কিনীদের কাছে অভিযোগ জানানো হয় যে ইসরায়েল সীমানা অতিক্রম করছে, তখন ওয়াশিংটন শুধু আশ্বাস দেয় এমনটি আর হবে না, কিন্তু বাস্তবে বারবার ঘটছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আল জাজিরার এক প্রতিবেদক আলী হাসেম উল্লেখ করেন, সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর নতুন সরকার ইসরায়েলের জন্য হুমকি ছিল না। তবুও ইসরায়েল প্রতিদিন সেখানে হামলা চালাচ্ছে। এখন একই চিত্র দেখা যাচ্ছে কাতারেও। তার মতে, এটি ইসরায়েলের সামরিক কৌশলে এক নতুন মতবাদ। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ঘোষিত নীতির প্রতিফলন ঘটছে, আগে আঘাত করো, আগে হত্যা করো। অর্থাৎ প্রতিপক্ষ আসলেই হুমকি হয়ে উঠুক বা না উঠুক, এমনকি শুধু সন্দেহের ভিত্তিতেই আক্রমণ চালানো হচ্ছে। বিশ্লেষকরা বলেন, এই প্রবণতা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন বাস্তবতা তৈরি করবে এবং এর নেতিবাচক প্রভাব দীর্ঘমেয়াদে আরও সুদূর প্রসারী হতে পারে। আমেরিকা ও ইসরায়েলের কাছে আলোচনার মানে শান্তি নয়, হত্যার প্রস্তুতি। দোহা হামলা আবারও তাই প্রমাণ করেছে, আজ যেসব দেশগুলো চুপ করে আছে, কাল তাদের ঘাড়েও এই আগ্রাসন এসে পড়বে। এখন এটা নিশ্চিত করল দখলদার ইসরায়েল। ইতিহাসে স্থায়ীভাবে লিপিবদ্ধ হয়ে গেছে একটি সত্য, আমেরিকা ও ইসরায়েলের কাছে আলোচনা মানেই হত্যা। প্রিয় দর্শক, আমেরিকা ও ইসরায়েলের কাছে আলোচনা মানে শান্তি নয়, হত্যার প্রস্তুতি। তাদের এই নীতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। আমেরিকা, ভেনেজুয়েলা, ইসরায়েলের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।